হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে। আশা করি এই প্যান্ডেমিক সিচুয়েশনে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের অ্যাকাউন্টিং ক্লাসটি যদি আমরা সাকসেসফুলি শেষ করতে পারি তাহলে আমাদের 12তম অ্যাকাউন্টিং লেকচার শেষ হয়ে যাবে। তো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি অ্যাকাউন্টিং এর 12তম লেকচারে। আজকে আমরা খুব জটিল জটিল নাম্বার নিয়ে ডিল করব। আমরা দেখার চেষ্টা করব এই জটিল জটিল নাম্বারগুলোকে আমরা কিভাবে খুব সহজেই ডিল করতে পারি এবং সেগুলো খুব অল্প সময়ে অ্যাডমিশন টেস্টে অ্যান্সার করতে পারি। সো আমরা চলে যাচ্ছি আলোচনায়। আমরা প্রথমত যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয় ও মুনাফার হার সংক্রান্ত আলোচনা। আমরা ইন্টারমিডিয়েট অথবা 9-10-এ খুব বেশি একটা বদার্ড থাকি না এই বিষয়গুলো নিয়ে, এগুলোকে ছোট ছোট ইস্যু হিসেবে আমরা বিবেচনা করে থাকি। যেহেতু বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয় এবং মুনাফা নিয়ে আলাদা কোনো অঙ্ক আমরা করে আসি না 9-10-এ, সো আমাদের অ্যাডমিশন টেস্টে এই ইস্যুগুলা একটু কেয়ারফুলি দেখতে হবে। আমরা আজকের ক্লাসটাকে দুইটা ফেজে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমরা জানার চেষ্টা করব কিভাবে আমরা বিক্রয় মূল্য বের করব, কিভাবে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করব এবং কিভাবে আমরা মুনাফা বের করব। তার মানে আমি বলতে চাচ্ছি আমরা প্রথমেই এই বিক্রিত পণ্যের ব্যয় নিয়ে ডিল করব, বিক্রয় মূল্য নিয়ে ডিল করব এবং মুনাফা কিভাবে বের করতে হয় সেগুলোকে নিয়ে ডিল করব। তাহলে এইটাকে আমরা আমাদের আজকের ক্লাসের প্রথম ফেজ বলতে পারি। সেটা তুলনামূলকভাবে প্রথম ফেজ একটু তুলনামূলকভাবে সহজ বলে আমরা ধরে নিতে পারি। ওকে, আমরা দ্বিতীয় যে ফেজটাতে আমরা দেখার চেষ্টা করব মুনাফার হার নিয়ে যত প্রকার প্রবলেম আছে সেগুলো আমরা কিভাবে খুব সহজে সলভ করতে পারি। তাহলে এটা হবে আমাদের ক্লাসের আজকের দ্বিতীয় ফেজ। তার মানে আমরা প্রথমে জানবো কিভাবে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় মূল্য, মুনাফা খুব সহজে আমরা বের করে ফেলতে পারি। তারপরে আমরা মুনাফা নিয়ে ইনডেপথ আলোচনা করব। আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমরা বরাবরের মতো আমি তোমাদের সাথে থাকবো, মোহাম্মদ আজিজুর রহমান সজল। খুব সহজে আমরা ক্লাস করার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। আমরা হচ্ছে বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয় এবং মুনাফা নিয়ে প্রথম সহজ যে আলোচনাটা আছে আমাদের আজকের ক্লাসের প্রথম পেজ, সেটা নিয়ে কথা বলবো। আমরা সবাই জেনে থাকি, আমরা যদি বলে দেই যে আমরা 10 টাকা দিয়ে একটা পণ্য কিনেছি এবং সেই পণ্যটা আমি বিক্রি করেছি 12 টাকায়, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি মুনাফা হচ্ছে 2 টাকা। তার মানে আমার খরচ হয়েছে 10 টাকা এবং মুনাফা হয়েছে 2 টাকা। তাহলে এই যেই ভ্যালুটা বের হবে সেটাকে আমরা বলতেছি বিক্রয় মূল্য। ওকে, বিক্রয় মূল্য। তার মানে আমরা কি বলতে পারি খরচের সাথে মুনাফাটা যোগ করলে আমরা যে জিনিসটা পাবো সেইটাকেই বলা হচ্ছে বিক্রয় মূল্য। তার মানে আমরা এখানে একটা জিনিস কনক্লুড করে ফেললাম যে খরচটাকে সুন্দরভাবে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয় এবং মুনাফাটাকে এখানে মুনাফা ধরা হচ্ছে। তার মানে বিক্রিত পণ্যের ব্যয় আর মুনাফাকে যদি আমরা যোগ করে দেই খুব সহজেই আমরা কিন্তু পেয়ে যাই আমার বিক্রয় মূল্য কত টাকা হবে। তাহলে এখানে বিক্রিত পণ্যের ব্যয় 8,500 এবং মুনাফা 1,500। তাহলে আমি খুব সহজেই বের করে ফেলতে পারছি যে আমার বিক্রয় মূল্য কত টাকা। তাহলে এইখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জিনিসটা পুরো ব্যাপারটা হচ্ছে একটা ইকুয়েশন। ওকে, তাহলে যদি সমান সমান চিহ্ন দেওয়া থাকে এই ইকুয়েশনটাকে কিন্তু আমরা অন্য ইকুয়েশনে কনভার্ট করতে পারি। তাহলে এইবার আমরা বের করতে যাচ্ছি এখানের বিক্রিত পণ্যের ব্যয় কত। তাহলে এইটা যদি আমরা বের করতে চাই তাহলে এইখানটাতে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করতেছি। ওকে, বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করব। বিক্রয় থেকে যদি মুনাফাটা সিম্পলি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু বিক্রয় মূল্য, বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যায়। তাহলে এখানে আমরা বিক্রয় থেকে মুনাফা বাদ দিয়ে দিচ্ছি, আমার বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যায়। আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের আরও একটা সুন্দর নাম মনে রাখার চেষ্টা করব। এটাকে আমরা COGS মানে সংক্ষেপে কস্ট অফ গুড সোল্ড নামে জেনে থাকবো এখন থেকে। ওকে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের করা শিখলাম আমরা কিভাবে খুব সহজে বের করতে পারবো। বিক্রয় থেকে মুনাফা বাদ দিয়ে দিব, তাহলেই আমার বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। আবার যদি একইভাবে, যেহেতু আমি বললাম যে একটা হচ্ছে ইকুয়েশন মানে সমান সমান চিহ্ন দেওয়া আছে, তাহলে এটা থেকে আমরা আরও একটা জিনিস কিন্তু ডিরাইভ করতে পারি খুব সহজেই। সেটা হচ্ছে মুনাফা আমরা কিভাবে বের করব। মুনাফা আমরা বের করার চেষ্টা করব বিক্রয় থেকে এই যে ব্যয়টা হয়েছে বিক্রিত পণ্যের ব্যয়, এটাকে আমরা বিয়োগ করে দিব। তাহলে খুব সহজেই কিন্তু আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়
বিক্রয় বের করতে পারছি, বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারছি এবং মুনাফা বের করতে পারছি। তাহলে আমরা এই জিনিসগুলা খুবই সিম্পলিফাইড ওয়েতে মনে রাখার চেষ্টা করব। আমরা পরবর্তী স্লাইডে যদি চলে যাই, একটা প্রবলেম দেখতে পারবো। আমরা অ্যাকাউন্টিংয়ে প্রবলেম সলভ করার ক্ষেত্রে যে কাজটা প্রথমেই করব সেটা হচ্ছে আমরা জানবো কোয়েশ্চেনের শেষে আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে বা আমাদের কোয়েশ্চেনটা কি ছিল। আমাদের এখানে কিন্তু কোয়েশ্চেন ছিল বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করতে হবে বা বিক্রিত পণ্যের ব্যয় কত। আমরা কিন্তু জেনে আসছি একটু আগেই বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করতে হয়। এখানে মাঝখানের এই সূত্রটা কিন্তু আমাদের বলে দিচ্ছে কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হয়। তাহলে আমরা কি করব, সিম্পলি বিক্রয় থেকে মুনাফা বাদ দিয়ে দিব। এখানে কিন্তু খুব স্পষ্টতভাবেই কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দেওয়া আছে 10 লক্ষ টাকা হচ্ছে বিক্রয় মূল্য। ওকে, 10 লক্ষ টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এটা থেকে আমরা মুনাফা বাদ দিয়ে দিব। কিন্তু মুনাফা তো এই কোয়েশ্চেনের মধ্যে দেওয়া নাই, বাট এখানে কিন্তু দেওয়া আছে মুনাফার হার 30%। তাহলে আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি বিক্রয় হচ্ছে 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার উপর যদি আমরা 30% করি তাহলে কিন্তু এখানে 30% হয়ে যায় 3 লক্ষ টাকা। ওকে, তাহলে এইখানে কিন্তু আমার বিক্রিত পণ্যের ব্যয় বা COGS আসতেছে 7 লক্ষ টাকা। আমরা কোয়েশ্চেনটাতে খেয়াল করতে পারবো যে এখানে কোয়েশ্চেনটাতে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। প্রশাসনিক খরচ দেওয়া আছে, সমাপনী মজুদ দেওয়া আছে, প্রারম্ভিক মজুদ দেওয়া আছে। তো এত ইনফরমেশন আমাদেরকে কনফিউজ করার জন্য দিয়ে থাকবে, বাট আমরা কনফিউজড হব না। আমরা কি জানি বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য খুবই সিম্পলিফাইড ওয়ে হচ্ছে বিক্রয় থেকে মুনাফা বাদ দিয়ে দিব। আমাদের এখানে বিক্রয় দেওয়া ছিল এবং মুনাফা আমরা বের করে নিয়েছি। তো আমরা জানতে পেরেছি আমাদের বিক্রিত পণ্যের ব্যয় 7 লক্ষ টাকা। তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে 7 লক্ষ টাকা। আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর দেওয়া আছে এ, দ্যাট মিনস 7 লক্ষ টাকা। আমরা পরবর্তী আন্ডারস্ট্যান্ডিংগুলোতে চলে যাব। আমাদের এই পর্যায়ে আমরা জানার চেষ্টা করব কিভাবে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করে থাকি। ওকে, ফর এক্সাম্পল এই কোয়েশ্চেনটা বা এই জিনিসটা বোঝার জন্য আমাদের একটু সিম্পল আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার হতে পারে। ফর এক্সাম্পল আমি বলে নিলাম আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে বছরের শুরুতে পণ্য আছে 10টা। এখানে আমরা দেখতে পাচ্ছি বছরের শুরুতে পণ্য আছে কিন্তু 10টা, প্রারম্ভিক মজুদ পণ্য আছে 10টা। তারপরে বলে দেওয়া হইল আরও ক্রয় করেছি বা কৃত পণ্যের ব্যয় হচ্ছে 50টা। ওকে, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কৃত পণ্যের ব্যয় মানে পণ্য ক্রয় করেছি আরও 50টা। তাহলে এই যে কৃত পণ্যের ব্যয় বলার পরে আমাদের মনে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে যে ভাইয়া অ্যাকচুয়ালি কৃত পণ্যের ব্যয়টা কিভাবে বের করে থাকে। আমরা দেখব কৃত পণ্যের ব্যয় সিম্পলি আমরা নিট ক্রয় বের করব, যেটা কিনা ক্রয় মাইনাস ফেরত মাইনাস ক্রয় মাইনাস ফেরত মাইনাস বাট্টা বাদ দিলে আমাদের নিট ক্রয় আসতেছে। সেই নিট ক্রয়ের সাথে যদি আমরা প্রত্যক্ষ খরচ, সেটা আন্তঃপরিবহন হতে পারে, জাহাজ ভাড়া হতে পারে, শুল্ক হতে পারে, সো এই সবগুলা খরচ যোগ করে দিলেই আমার কৃত পণ্যের ব্যয় হয়ে যায়। এখন আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া আমরা নিট ক্রয়ের সাথে শুধু আন্তঃপরিবহনই কেন যোগ করলাম, জাহাজ ভাড়া, শুল্ক এগুলো কেন যোগ করলাম না? কথা হচ্ছে অ্যাডমিশন টেস্টে মোটামুটি আন্তঃপরিবহনই সবসময় চলে আসে। যদি শুল্ক এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেই খরচটাকেও যোগ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা ক্রয় করা বা কৃত পণ্যের ব্যয় কীভাবে বের করে সেটা জানতে পারলাম। ওকে, তাহলে আমরা যদি এখন প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে এখানে 10টা পণ্য দেওয়া আছে প্রারম্ভিক মজুদ পণ্য এবং আমি ক্রয় করেছি 50টা। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে শুরুতে ছিল 10টা পণ্য এবং আপনি ক্রয় করেছেন আরও 50টা পণ্য, তাহলে বিক্রয় করার মতো পণ্য, যেটাকে আমরা বলতে পারি বিক্রয় করার মতো পণ্য বা বিক্রয়যোগ্য পণ্য কয়টা আছে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলে দিতে পারি যে বিক্রি করার মতো পণ্য আছে 60টা। প্রত্যেকটার জন্য খরচ যদি হয় 100 টাকা করে, তাহলে আমার কিন্তু চলে আসবে 6000 টাকা। তাহলে আমরা কিন্তু বলতে পারি বছরের শুরুতে আছে 10টা পণ্য এবং আরও ক্রয় করেছি 50টা পণ্য, তাহলে চাইলে আমি কতগুলো পণ্য ম্যাক্সিমাম বিক্রি করতে পারবো বা বিক্রয় করার মতো পণ্য আছে কয়টা, তাহলে আমরা বলবো বিক্রি করার মতো পণ্য আছে 60টা। তাহলে আমার কিন্তু এখানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কিন্তু হয়ে যাচ্ছে এখানে 60টা পণ্যের জন্য
৬,০০০ টাকা। তাহলে আমরা কিন্তু শিখে গেলাম যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার জন্য আমাকে প্রারম্ভিক মজুত পণ্য যোগ করে দিতে হবে, তার সাথে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কৃত পণ্যের ব্যয় দুইটাকে আমরা যোগ করে দিতে হবে। ওকে, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি বিক্রয় করার মতো পণ্য বা বিক্রয়যোগ্য পণ্যের জন্য কত টাকা ব্যয় হয়েছে। আচ্ছা, তারপরে আমরা আরও একটা সিনারিও দেখার চেষ্টা করি। ধরে নেন আপনি কিছু পণ্য বিক্রি করে দিয়েছেন, যেটা বিক্রি করার জন্য আপনার টোটাল ব্যয় হয়েছে 100 টাকা করে। তাহলে এই ব্যয়টাকে আপনি বলতেছেন বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, বিক্রিত পণ্যের ব্যয় বা COGS। ওকে, কৃত পণ্যের ব্যয় হচ্ছে শুধুমাত্র প্রত্যক্ষ ব্যয়গুলো, এবং বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু আমরা শেষে সমাপনী মজুত পণ্য ব্যয় বাদ দিয়ে তারপরে কিন্তু আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করি। আমরা আয় ব্যয় বিবরণীতে কিন্তু কি করে থাকি, নিট বিক্রয় থেকে কিন্তু আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই। সেটা ক্যালকুলেশন করতে যে একটা ধাপ আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে কৃত পণ্যের ব্যয়। ওকে, তার মানে আমরা একটা জিনিস কনক্লুড করতে পারি, যদি আমাদের মাথায় কোয়েশ্চেন আসে যে কৃত পণ্যের ব্যয় এবং বিক্রিত পণ্যের ব্যয় দুইটার মধ্যে পার্থক্য কি, আমরা বলবো যে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে একটা বড় অ্যামাউন্ট, যার একটা অংশ হচ্ছে কৃত পণ্যের ব্যয়। ওকে, আমরা এটা নিয়ে খুব বেশি একটা বদার থাকবো না, বিকজ আমাদের আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে বিক্রয় করার মতো পণ্য বের করা যায়। ওকে, তাহলে এইখানটাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমি বিক্রি করে দিয়েছি 55টা পণ্য, এবং বিক্রি করার পরে আমার কাছে সমাপনী মজুত পণ্য আছে কতটা? 5টা। তাহলে একটা জিনিস খুব সহজে চিন্তা করব বা যে ভাবার চেষ্টা করব, সেটা হচ্ছে যে বিক্রি করে দিয়েছি 55টা, বিক্রি করার পরেও আমার কাছে আছে 5টা। তাহলে চাইলে বিক্রি করার মতো পণ্য ছিল কয়টা? বিক্রয় করার মতো পণ্য ছিল আমার কয়টা? আমরা কিন্তু খুব সহজেই বলে দিতে পারছি যে আমার বিক্রি করে দিয়েছি 55টা এবং তারপরে রয়ে গেছে 5টা। তাহলে চাইলে আমি বিক্রি করতে পারতাম 60টা পণ্য, যেটাকে আমরা বলতেছি বিক্রয়যোগ্য পণ্য। তাহলে 60টা পণ্যের জন্য 100 টাকা করে আমার হয়ে যেত 6,000 টাকা। তাহলে এইটাই কিন্তু এখানে দেখানো হয়েছে যে আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 6,000 টাকা। তাহলে আমরা একটা জিনিস কনক্লুড করতে পারি, সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দুইভাবে বের করা যেতে পারে। আইদার কোশ্চেনে যদি প্রারম্ভিক মজুত পণ্য আর কৃত পণ্যের ব্যয় দেওয়া থাকে, আমরা এই দুইটাকে যোগ করে দিব, এবং যদি কোশ্চেনে বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুত পণ্য দেওয়া থাকে, তাহলে আমরা এই দুটোকে যোগ করে দিব। তাহলে কিন্তু খুব সহজেই আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পেয়ে যেতে পারি। আমি আবারও বলছি, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করে আমরা দুইভাবে বের করতে পারি। আইদার আমরা প্রারম্ভিক মজুত পণ্য এবং কৃত পণ্যের ব্যয় যোগ করে দিব, এবং বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুত পণ্য যোগ করে দিব। দুইটা যোগ করলেই রেজাল্ট সেম আসবে। মানে এমন হওয়ার কথা না যে বাম পাশের পদ্ধতিতে যদি আমরা করে থাকি তাহলে আমরা এক ধরনের রেজাল্ট পাবো, এবং ডান পাশের ওয়েতে যদি আমরা করে থাকি আরেক ধরনের রেজাল্ট পাবো। অ্যান্সার সেম আসবে, বাট আমাদের কোয়েশ্চেনে যে ইনফরমেশন দেওয়া থাকবে তার বেসিসে আমরা কিভাবে সিলেক্ট করব যে আমরা কিভাবে কোন দুইটা যোগ করে দিব। ওকে, সো আশা করি বুঝতে পেরেছি। আমরা একটা ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন দেখব বিগত বছরে কি হয়েছিল। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের প্রথম অবজেক্টিভ হচ্ছে অ্যাকাউন্টিংয়ে আমরা কিন্তু জানার চেষ্টা করব যে কোয়েশ্চেন আগে কি জানতে চেয়েছে আমাদের কাছে। ওকে, আমার কাছে কিন্তু জানতে চাওয়া হয়েছে বিক্রয়যোগ্য পণ্যের খরচ কত। তাহলে আমরা দুইটা জিনিস খুঁজবো, আইদার প্রারম্ভিক মজুত পণ্য অথবা কৃত পণ্যের ব্যয় এবং বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুত পণ্য। তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সমাপনী মজুত পণ্য আর বিক্রিত পণ্যের ব্যয় দুইটা হচ্ছে শেষে। তার মানে 15,000 টাকা হচ্ছে আমাদের সমাপনী মজুত পণ্য এবং 25,000 টাকা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের খরচ। তাহলে কিন্তু আমরা সহজভাবে ডান পাশে লিখে দিতে পারি বিক্রিত পণ্যের খরচ হচ্ছে 25,000 এবং হচ্ছে আমাদের সমাপনী মজুত পণ্য দেওয়া আছে 15,000। তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে 40,000। আমরা কিন্তু এটা খুব সহজেই সলভ করে ফেলতে পারি। আমরা পরবর্তীতে আরও একটা প্রবলেমে চলে যাচ্ছি। আমরা দেখার চেষ্টা করব, এখানে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে বিক্রয়যোগ্য পণ্যের খরচ কত। ওকে,
তাহলে আমরা কি করব, একইভাবে খুঁজব। এখানে সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে এবং বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে। তাহলে আমরা শেষের দুইটাকে যোগ করে দিব, 800 এবং 4000 যোগ করে দিলে আমার হয়ে যাচ্ছে অ্যান্সার 4800। তাহলে আমরা কিন্তু খুব সহজেই দুইটা যোগ করে বের করে ফেলতে পারছি বিক্রয়যোগ্য পণ্যের খরচ কত হচ্ছে। ওকে, আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি 4800 টাকা আমাদের অ্যান্সার চলে আসছে। ওকে, এখন একটা জিনিস আমরা খুব সহজেই দেখার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলো ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা সেটা দেওয়া নেই, এটা আমরা জানি না। ওকে, আমি কিন্তু বলেছিলাম যে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আইদার আমরা প্রারম্ভিক মজুদ আর কৃত পণ্যের ব্যয় যোগ করে বের করতে পারি, অথবা বিক্রিত পণ্যের ব্যয় প্লাস সমাপনী মজুদ পণ্য যোগ করে বের করা যেতে পারে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে 3টা ইনফরমেশন দেওয়া আছে, আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা সেটা দেওয়া নাই, বের করতে বলা হতে পারে। ওকে, তাহলে এই ধরনের যদি প্রবলেম আমাদের ক্রিয়েট হয় তাহলে কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি। দেখেন, আমরা বলেছিলাম যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দুই পাশেই সেম হবে। তাহলে আমরা প্রারম্ভিক মজুদ পণ্য এটার সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হয়েছে 6000 টাকা। তাহলে ডান পাশেও বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হওয়ার কথা ছিল 6000 টাকা। তাহলে ডান পাশে দেওয়া আছে 500 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত টাকা হলে এখানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 6000 টাকা হবে। আমরা কিন্তু খুব সহজেই বলে দিতে পারছি যে এখানে 5500 টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এখানে 6000 টাকা হবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু বের হয়ে যাচ্ছে 5500 টাকা। এটাকে কিন্তু খুব সহজে এরকমভাবেও বলা যেতে পারতো যে আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারতাম। দেখেন, এইখানটাতে যদি আমরা বলি যে প্রারম্ভিক মজুদ পণ্য 1000, কৃত পণ্যের ব্যয় 5000, দুইটাকে যোগ করতেছি 6000, সেটা থেকে যদি সমাপনী মজুদ পণ্য 500 টাকা বাদ দিয়ে দিতাম তাহলেও কিন্তু আমাদের অ্যান্সার বিক্রিত পণ্যের ব্যয় 5500 টাকা চলে আসতো। তাহলে এইটাকে কিন্তু এইভাবে সুন্দর করে সূত্রের মতো করে লেখা যেত, বা আমরা যদি কষ্ট করতাম তাহলে হয়তো এইভাবে মুখস্থ করতে হইতো আমাদের প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয়। ওকে, আমরা কৃত এখানে ব্যয় লিখলাম, মাইনাস যদি আমরা করে দিতাম সমাপনী মজুদ, তাহলে কিন্তু আমার COGS বা বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যেত। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান হচ্ছে বাম পাশের দুইটা, মানে এই পাশের দুইটাকে আমরা যোগ করে দিচ্ছি এবং ডান পাশে যেটা আছে সেটাকে আমরা বিয়োগ করে দিচ্ছি। তাহলে এইভাবেও কিন্তু আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারি। তার মানে আমি কনক্লুড করতে চাচ্ছি, যদি এই 4টা ইনফরমেশনের মধ্যে যে কোনো 3টা ইনফরমেশন দেওয়া থাকে তাহলে কিন্তু চতুর্থ ইনফরমেশন আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে আমরা একটা কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে খুব সহজেই বিগত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করে ফেলতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বলে দেওয়া আছে যে কোম্পানির বিক্রিত পণ্যের ব্যয় কত। আমরা কিন্তু প্রথম থেকেই বলছি যে কোয়েশ্চেনের শেষের দিক থেকে আমরা পড়ার চেষ্টা করব। তাহলে এখানে যেহেতু জানতে চাওয়া হয়েছে বিক্রিত পণ্যের ব্যয় কত, তাহলে কিন্তু আমরা এইখানটাতে দেখার চেষ্টা করব যে প্রথমেই আমরা যে সূত্র পড়েছিলাম বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয় মাইনাস মুনাফা, সেই রকম কিছু ইনফরমেশন দেওয়া আছে কি না। বাট এখানে বিক্রয় দেওয়া নাই, মুনাফাও দেওয়া নাই। তাহলে আমরা আমাদের এই পদ্ধতিতে করার চেষ্টা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে প্রারম্ভিক মজুদ 60,000 টাকা। তাহলে আমরা লিখে ফেলতেছি প্রারম্ভিক মজুদ 60,000 টাকা, এবং এখানে কৃত পণ্যের ব্যয় দেওয়া আছে, ক্রয় করা হয়েছে বা মজুদ ক্রয় করা হয়েছে 2,40,000 টাকা। এটাই কিন্তু আমরা লিখছি এখানে। তাহলে 60,000 আর হচ্ছে 2,40,000 মিলে এইখানটাতে হচ্ছে যে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হয়ে যাচ্ছে 3 লক্ষ টাকা। এখন কিন্তু ডান পাশে সমাপনী মজুদ দেওয়া আছে। ওকে, ডান পাশে কিন্তু সমাপনী মজুদ পণ্য আমাদের দেওয়া আছে।
তাহলে আমরা কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারতেছি। আমরা প্রথমে 60,000 আর 2,40,000 যোগ করে দিচ্ছি, হয়ে যাচ্ছে আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 3 লক্ষ টাকা। সেটা থেকে যদি আমি সমাপনী মজুদ পণ্য এই 72,000 টাকা বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমাদের চলে আসতেছে 2,28,000 টাকা। তাহলে এখানে আমার অ্যান্সার হচ্ছে 2,28,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে আমি বলতে যাচ্ছি, যদি এইটা বের করতে বলে তাহলে এটার বিপরীত পাশের দুইটাকে আমরা যোগ করে দিব এবং সমপাশেরটাকে বিয়োগ করে দিব, তাহলেই কিন্তু আমার অ্যান্সার চলে আসতেছে। বা আমরা বলতে পারি সূত্রটা এরকম ভাবে, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ পণ্য, তাহলেও কিন্তু খুব সহজেই আমরা পেরে যাচ্ছি। তাহলে এইখান থেকে আমরা এই ধরনের ইনফরমেশন বের করতে পারবো খুব সহজেই। ওকে, আমরা এখানটাতে কিছু কোয়েশ্চেন দেখার চেষ্টা করছি। ওকে, এখানে দেখি আমরা এখানে আমাদেরকে বের করতে বলা হয়েছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা কিন্তু বলা হয়েছে বিক্রিত পণ্যের ব্যয় বা পরিব্যয় নির্ণয় করো। তাহলে আমাদের এখানে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 13,000 টাকা, আমরা কিন্তু 13,000 টাকা লিখছি। কৃত পণ্যের ব্যয় আমাদের দেওয়া নাই, বাট বের করে নিতে বলা হয়েছে। তাহলে এখানে নিট ক্রয় দেওয়া আছে 64,000 এবং ক্রয় পরিবহন দেওয়া আছে 2,000। আমরা দুইটাকে যোগ করে এখানে বের করতেছি 66,000। তাহলে দুইটাকে যদি যোগ করে দেই, আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আসতেছে 79,000 এবং আমাদের সমাপনী মজুদ পণ্য আছে 9,000 টাকা। তাহলে কিন্তু এই দুইটা বাম পাশের দুইটাকে যদি আমরা যোগ করি, প্রারম্ভিক মজুদ যোগকৃত পণ্যের ব্যয়, এখান থেকে সমাপনী মজুদ পণ্য যদি বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে 70,000 টাকা। তাহলে আমরা এখানে অ্যান্সার দাগানোর চেষ্টা করব ই বা 70,000 টাকা। ওকে, তাহলে সো ফার এতটুকু আমাদের আন্ডারস্ট্যান্ডিং আই গেস ক্লিয়ার। ওকে, সো আমরা এখানে একটা জটিলতর প্রবলেম সলভ করার চেষ্টা করব। ওকে, এইখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে কোয়েশ্চেন করা হয়েছে যে আমাদের মোট মুনাফা কত, মোট মুনাফা কত। দেখেন, এটা কিন্তু একটা আনইউজুয়াল কোয়েশ্চেন হয়ে গেল যে আমাদের মোট মুনাফা কত। ওকে, তো এই ধরনের প্রবলেম যদি আমাদের সলভ করতে হয়, তাহলে কিন্তু আমাদের প্রথম আন্ডারস্ট্যান্ডিং, আমরা শিখেছিলাম 3টা কোয়েশ্চেন, যে 3টা ইকুয়েশন আমরা কিভাবে বের করতে পারি, বিক্রয় মূল্য কিভাবে বের করি, বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করি এবং মুনাফা কিভাবে বের করি। তাহলে মুনাফা বের করার জন্য আমরা যে সূত্রটা শিখেছিলাম সেটা কিন্তু এরকম ছিল, মুনাফা সমান সমান বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এখানটাতে কোয়েশ্চেনে কিন্তু বিক্রয় দেওয়া আছে 82,000 টাকা এখানটাতে, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়টা কিন্তু কোথাও দেয়া নাই। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা কিন্তু আমরা এইভাবে বের করে নিয়েছি। এখানে দেওয়া আছে প্রারম্ভিক মজুদ পণ্য, এখানে দেওয়া আছে কৃত পণ্যের ব্যয়, আমরা কিন্তু করেছি। তারপরে দেওয়া আছে সমাপনী মজুদ পণ্য। আমরা আগের আন্ডারস্ট্যান্ডিং থেকে ঠিক একইভাবে করার চেষ্টা করব, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ পণ্য, তাহলে কিন্তু আমার বের হয়ে যাচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 70,000 টাকা। এই 70,000 টাকা আমরা কিন্তু পরবর্তী ইয়েতে ট্রান্সপ্ল্যান্ট করে দেওয়ার চেষ্টা করব। এখানটাতে কিন্তু আমরা 70,000 টাকা ট্রান্সপ্ল্যান্ট করে দিয়েছি। তাহলে আমরা বিক্রয় ছিল 82,000, তা থেকে 82,000 থেকে আমরা 70,000 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমার মুনাফা চলে আসতেছে 12,000। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 12,000 টাকা। খুব সহজেই কিন্তু আমরা এই কঠিন প্রবলেমগুলো সলভ করতে পারছি। আমরা এখানে বের করার চেষ্টা করব যে 3টা ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য কত টাকা সেটা দেওয়া নেই। তাহলে আমরা কি খুব সহজেই বের করতে পারি না যে এখানে প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া নাই, বাকি 3টা ইনফরমেশন দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে খুব সহজেই প্রারম্ভিক মজুদ পণ্য বের করতে পারি। দেখেন, এই পাশটাতে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের হয়েছে কিভাবে, বিক্রিত পণ্যের ব্যয় যোগ সমাপনী মজুদ পণ্য। তাহলে এইটা থেকে যদি আমরা এই কৃত পণ্যের ব্যয়ে 5,000 টাকা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য চলে আসতেছে 1,000 টাকা। ওকে, তাহলে 1,000 টাকা চলে আসতেছে। তাহলে আমরা কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারতেছি যে প্রারম্ভিক মজুদ পণ্য 1,000 টাকা। একইভাবে আমাদেরকে যদি কোয়েশ্চেন করা হয় কৃত পণ্যের ব্যয় কিভাবে বের করব, যদি সবগুলো ইনফরমেশন দেওয়া থাকে, 3টা ইনফরমেশন দেওয়া থাকে, বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুদ পণ্য
এবং প্রারম্ভিক মজুত পণ্য যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে কৃত পণ্যের ব্যয় বের করব। তাহলে খুব সহজ, এখানে কিন্তু আমরা বলতে পারি যে বিক্রিত পণ্যের ব্যয় আর সমাপনী মজুত পণ্য যোগ করলে হচ্ছে ৬,০০০ টাকা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সেটা থেকে যদি আমরা এই ১,০০০ টাকা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজেই আমাদের কৃত পণ্যের ব্যয় ৫,০০০ টাকা চলে আসে। বা আমরা সূত্রটাকে এইভাবেও লিখতে পারি যে কৃত পণ্যের ব্যয় সমান সমান বিক্রিত পণ্যের ব্যয় প্লাস হচ্ছে সমাপনী মজুত পণ্য মাইনাস প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে কিন্তু আমাদের কৃত পণ্যের ব্যয় চলে আসতেছে। দ্যাট ইজ ওয়াই এই একটা বক্স থেকে আমরা 4টা জিনিস বের করার খুব সহজ সূত্র কিন্তু পেয়ে যাই। দ্যাট ইজ ওয়াই এই বক্সটাকে আমরা বলছি ম্যাজিক বক্স, বা যেটা থেকে আমরা খুব ইজিলি কোনো কিছু বের করতে পারি, যেটা কিনা কাইন্ড অফ ম্যাজিকের মতো। ওকে, আমাদের এখানে একটা কোয়েশ্চেন করা হয়েছে। সো আমরা একটা কোয়েশ্চেন দেখব কিভাবে আমরা খুব সহজেই সলভ করতে পারবো। এখানে কিন্তু আমার কাছে জানতে চেয়েছে কৃত পণ্যের ব্যয় কত। ওকে, তাহলে আমরা কিন্তু কৃত পণ্যের ব্যয় বের করছি। এইটা কত আমরা একটু আগে শিখে এসেছি যে যদি 3টা ইনফরমেশন দেওয়া থাকে তাহলে 4 নাম্বার ইনফরমেশন বের করা আমাদের জন্য একদম পানি ভাত। ওকে, তাহলে এখানে কিন্তু দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয় ৩,৪০০ টাকা। ওকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বছর শেষে মজুত পণ্য হচ্ছে 700 টাকা। আমরা 700 টাকা এখানে লিখছি, 700 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে ৩,৪০০ টাকা, আমরা কিন্তু এখানে তা লিখেছি। এবং আমাদের প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 400 টাকা। ওকে, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় আর সমাপনী মজুত পণ্য যোগ করে দিচ্ছি এবং তা থেকে প্রারম্ভিক মজুত পণ্য বিয়োগ করে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসতেছে ৩,৪০০ আর ৭০০ হচ্ছে ৪,১০০, এবং তা থেকে যদি 400 টাকা বাদ দিয়ে দিই অ্যান্সার কিন্তু চলে আসতেছে ৩,৭০০ টাকা। তাহলে এখানে কিন্তু অ্যান্সার হবে এ, ৩,৭০০ টাকা। ওকে, এভাবেই কিন্তু আমরা খুব সহজে কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলতে পারি। আমরা কিন্তু আরও একটা প্রবলেম দেখতে পারি, সেটা হচ্ছে কিভাবে আমরা সমাপনী মজুত পণ্য বের করব। ঠিক একইভাবে খুব সহজেই কিন্তু আমরা সমাপনী মজুত পণ্য বের করে ফেলতে পারতেছি। সমাপনী মজুত পণ্য বের করার জন্য কিন্তু আমরা কি করতেছি, প্রারম্ভিক মজুত পণ্য সাথে হচ্ছে কৃত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুত পণ্য দুইটা যোগ করে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাচ্ছি ৬,০০০ টাকা। সেটা থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় ৫,৫০০ টাকা বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু আমার সমাপনী মজুত পণ্য চলে আসতেছে এখানে ৫০০ টাকা। ওকে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারতেছি কিভাবে সমাপনী মজুত পণ্য আমরা বের করব। তাহলে আমরা 4টা আন্ডারস্ট্যান্ডিং দেখলাম। এখান থেকে আমরা কিভাবে প্রারম্ভিক মজুত পণ্য বের করব সেটা শিখছি, আমরা কিভাবে আমরা কৃত পণ্যের ব্যয় বের করব সেটাও শিখছি, কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় বের করব সেটাও আমরা দেখলাম, এবং ফাইনালি আমরা কিভাবে সমাপনী মজুত পণ্য খুব সহজেই বের করতে হবে সেটাও দেখে নিলাম। এইভাবে আমরা যদি সলভ করতে চাই তাহলে কিন্তু আমাদের কষ্ট করে সূত্র মুখস্থ করে রাখতে হচ্ছে না যে প্রারম্ভিক মজুত পণ্য সমান সমান বিক্রিত পণ্যের ব্যয় প্লাস সমাপনী মজুত পণ্য মাইনাস কৃত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান প্রারম্ভিক মজুত পণ্য প্লাস কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুত পণ্য। আমরা কিন্তু খুব সহজেই এই বক্সটা মনের মধ্যে রেখে খুব সহজেই এবং দ্রুত এই প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারি। ওকে, সো আমরা এখন আমাদের ক্লাসের সেকেন্ড ফেজে চলে যাব, যেটা কিনা মুনাফা সংক্রান্ত আলোচনা। ওকে, আমরা কিন্তু এখানে বলতে পারি যে খুব সহজেই আমরা একটা কোয়েশ্চেন আমাদের মনের মধ্যে অ্যারাইজ করতে পারি। যদি আমি বলি যে আমি একটা পণ্য ক্রয় করেছি ৮০ টাকা দিয়ে এবং সেই পণ্যটাকে আমি বিক্রয় করেছি ১০০ টাকা দিয়ে। ওকে, তাহলে আমার লাভ হয়েছে ২০ টাকা। ওকে, এখন যদি আমি বলি এই লাভ হচ্ছে ২০ টাকা এবং এটা হচ্ছে আমার সিওজিএস বা ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, আর এটা হচ্ছে আমার বিক্রয়। ওকে, আমার বিক্রয় হচ্ছে ১০০ টাকা। তাহলে এখন যদি আমাদের কোয়েশ্চেন করা হয় ক্রয় মূল্যের উপর লাভ কত, তাহলে কিন্তু আমরা এইরকম করে থাকি, নিচে হচ্ছে ক্রয় মূল্য ৮০ টাকা এবং উপরে হচ্ছে লাভ ২০ টাকা। তাহলে আমার এখানে পার্সেন্টেজ যদি করি তাহলে আমাদের এখানে কিন্তু পার্সেন্টেজ চলে আসতেছে
25%। ওকে, আবার যদি বলি বিক্রয় মূল্যের উপর লাভ কত, তাহলে কিন্তু নিচে বিক্রয় মূল্য, মানে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা এবং লাভ হচ্ছে 20 টাকা। তাহলে এটাকে যদি আমি পার্সেন্টেজ করি বা 100 দিয়ে গুণ দিই, তাহলে কিন্তু আমার চলে আসতেছে 20%। তাহলে আমরা দেখতে পাচ্ছি একই টাকা 20 টাকা লাভ ক্রয় মূল্যের উপর হয়ে যাচ্ছে 25% এবং বিক্রয় মূল্যের উপর হয়ে যাচ্ছে 20%। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে এখানে, যে ক্রয় মূল্যের উপর লাভের হার শুধুমাত্র ক্রয় মূল্যের উপরই অ্যাপ্লাই করা যাবে, বিক্রয় মূল্যের উপর লাভের হার বিক্রয় মূল্যের উপর অ্যাপ্লাই করতে হবে। আমরা বলতে পারি যে ক্রয় মূল্যের উপর লাভের হার আর বিক্রয় মূল্যের উপর লাভের হার সেম হবে না। তাহলে দেখেন তো, এখানে 20 টাকা লাভ, যদি আমি বলি 80 টাকা ইন্টু 25%, তাহলে কিন্তু এখানে আমার চলে আসতেছে 20 টাকা লাভ। আবার যদি বলি 100 টাকা ইন্টু 20%, তাহলে কিন্তু আমার লাভ চলে আসতেছে 20 টাকা। কখনোই কিন্তু হেরফের হচ্ছে না। কিন্তু আমি যদি বলি 80 টাকা ইন্টু 20%, তাহলে কিন্তু আমাকে বলতে হচ্ছে 16 টাকা। এবং যদি আমি বলতেছি 100 টাকা ইন্টু 25%, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে 25 টাকা। ওকে, তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে এই যে আমরা 25%, এটা ক্রয় মূল্যের উপর লাভের হার, এটা শুধুমাত্র অ্যাপ্লাই করা যাবে ক্রয় মূল্যের উপর। এই যে 20%, এই 20% বিক্রয় মূল্যের উপর লাভের হার শুধুমাত্র অ্যাপ্লাই করা যাবে বিক্রয় মূল্যের উপর। তাহলে দুইটা জিনিস কনক্লুড করা যায় এখানে। একটা হচ্ছে ক্রয় মূল্যের উপর লাভের হার বা মার্ক আপ এবং বিক্রয় মূল্যের উপর লাভের হার বা মার্জিন একই জিনিস না। ক্রয় মূল্যের উপর লাভের হার অ্যাপ্লাই করতে হবে বা গুণ করতে হবে ক্রয় মূল্যের সাথে, এবং বিক্রয় মূল্যের উপর লাভের হার গুণ করতে হবে বিক্রয়ের সাথে। ওকে, তাহলে আমরা পরবর্তী কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু আমাদের দেওয়া আছে একটা প্রবলেম, খুবই সহজ একটা প্রবলেম, আমরা খুব সহজেই কিন্তু এটা সলভ করে ফেলতে পারি। তাহলে এইখানটাতে কিন্তু বলা হয়েছে, দেখেন আমরা কোয়েশ্চেনটা একটু পড়ার চেষ্টা করব। এখানে বলা হয়েছে একটি পণ্য যার ক্রয় মূল্য 30,000 টাকা এবং বিক্রয় মূল্যের উপর 20% হারে মোট মুনাফা ধরা হয়, সেটির বিক্রয় মূল্য কত? আমরা কিন্তু এইখানটাতে যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে বিক্রয় মূল্য আমরা কিভাবে বের করেছি বা করতে শিখেছি, সেটা হচ্ছে বিক্রয় মূল্য বের করার সূত্র কিন্তু ছিল এরকম: বিক্রয় সমান সমান বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মুনাফা। তাহলে এখানে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় আর ক্রয় মূল্য সেম জিনিস। তাহলে এখানে কিন্তু আমরা খুব সহজেই লিখে ফেলতে পারি বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 30,000 টাকা। তাহলে আমরা এখানে লিখছি যে 30,000 টাকা প্লাস এখানে আমরা লিখব মুনাফা। ওকে, কিন্তু মুনাফা কত? মুনাফাটা দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর। তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফা কিন্তু ক্রয় মূল্যের উপর অ্যাপ্লাই করা যাবে না। ওকে, তাহলে বিক্রয় মূল্যের উপর যদি হয় 20%, তাহলে আমরা এবার বের করব ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট হয়, সেই পার্সেন্টেজটা আমরা বের করে ক্রয় মূল্যের উপর গুণ করব। আমাদের যদি দেওয়া থাকে বিক্রয় মূল্যের উপর 20%, তাহলে কিন্তু আমরা বিক্রয় মূল্যকে 100 ধরছি। ওকে, বিক্রয় মূল্য যদি হয় 100 টাকা, মুনাফা হচ্ছে 20 টাকা, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। তাহলে দেখেন আমরা ক্রয় মূল্যের উপর হার বের করব। ক্রয় মূল্য যদি হয় 80 টাকা, মুনাফা হয় 20 টাকা, ঐকিক নিয়মে করছি আমরা। ক্রয় মূল্য যদি হয় 1 টাকা, বিক্রয় মূল্যের মুনাফা হবে নিচে ক্রয় মূল্য, উপরে 20 টাকা। এইভাবে ঐকিক নিয়ম করে আমরা কিন্তু পার্সেন্টেজ বের করে ফেলতেছি যে বিক্রয় মূল্যের উপর এই 20% হার ক্রয় মূল্যের উপর হচ্ছে 25%। ওকে, এবার আমরা 30,000-এর উপর 20% অ্যাপ্লাই করতে পারবো না, যেহেতু এটা বিক্রয় মূল্যের হার, এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয়। তাহলে ক্রয় মূল্যের উপর এই 20% বা বিক্রয় মূল্যের উপর মুনাফার হার অ্যাপ্লাই করা যাবে না। তাহলে এটার উপর অ্যাপ্লাই করতে হবে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, যেটা কিনা 25%। ওকে, তাহলে কিন্তু আমরা এখানে 30,000-এর উপর 25% অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে 30,000-এর 25% যদি বলি আমরা, তাহলে এটা হচ্ছে 7,500 টাকা।
তাহলে কিন্তু এইবার বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় প্লাস মুনাফা দুইটাই পেয়ে গেলাম। আমরা কিন্তু খুব সহজে বলে দিতে পারছি যে আমার বিক্রয় মূল্য হচ্ছে 37,500। ওকে, তাহলে 37,500 আমি এখানে বলে দিচ্ছি। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি যে মুনাফার হার দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর, বাট পণ্যর ক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে বিক্রয় মূল্য বের করব? এইভাবে আমরা সহজেই বিক্রয় মূল্যের উপর হার ক্রয় মূল্যের উপর হারে কনভার্ট করে আমাদের প্রবলেম সলভ করতে পারি। যেহেতু আমাদের সময় কম থাকবে, আমাদের খুব অল্প সময়ের মধ্যে বলতে হবে যে অ্যান্সার কি হবে, তো সেই জন্য আমরা কিছু জিনিসপত্র আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে এখানে বলে দেওয়া আছে যদি ক্রয় মূল্যের উপর 20% হয় তাহলে বিক্রয় মূল্যের উপর হচ্ছে 16.67%। এটা আমরা ক্যালকুলেট করে বের করতে পারি। কিন্তু এই ধরনের 16.67% যেহেতু অড নাম্বার, আমরা হাতে করতে পারি না, সেহেতু এই ধরনের জিনিস আমাদের জানার দরকার নাই। ওকে, আমরা পরবর্তী যেটা খুব কমন চলে আসে, ক্রয় মূল্যের উপর 25% হলে বিক্রয় মূল্যের উপর 20%, এটা আমরা মুখস্থ করে ফেলার চেষ্টা করব। আবার যদি ক্রয় মূল্যের উপর 33.33% হয়, বিক্রয় মূল্যের উপর 25%। এখন আমরা নিশ্চয়ই অনেকে ভয় পেয়ে যাব যে ভাইয়া 33.33% কিভাবে হাতে বের করব। ধরো এখানে 30 টাকা আছে, এই 30 টাকার 33.33% কিভাবে বের করব? অ্যাকচুয়ালি 33.33% মানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ। তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলে দিতে পারি 30 টাকার 3 ভাগের 1 ভাগ হচ্ছে 10 টাকা। ওকে, তাহলে 33.33 দেখে ভয় পাওয়া যাবে না। তাহলে আমরা এখানে কিন্তু খুব সহজেই এই পার্সেন্টেজগুলো মনে রাখতে পারি এবং খুব সহজেই কিন্তু আমরা কোয়েশ্চেনের সলিউশন বের করে ফেলতে পারি। এখানে একটা প্রবলেম আমরা দেখার চেষ্টা করব যে কি ধরনের প্রবলেম আমরা ফেস করতে পারি। এখানে দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা। ওকে, আমরা কিন্তু প্রথম সূত্রে দেখে এসেছি যে বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করব কিভাবে। বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য কিন্তু আমরা শিখে এসেছি যে বিক্রয় মাইনাস মুনাফা, তাহলেই কিন্তু আমাদের COGS বের হয়ে যায়। এখানে কিন্তু আমরা দেখব যে বিক্রয় দেওয়া আছে 1,60,000 টাকা। ওকে, এটা থেকে আমরা মুনাফা বাদ দিয়ে দিব, কিন্তু মুনাফা দেখেও আমরা দেখতে পাচ্ছি 25% লাভ। সেটা কিসের উপর? সেটা হচ্ছে ক্রয় মূল্যের উপর। একটু আগে কিন্তু আমরা শিখে এসেছি ক্রয় মূল্যের উপর যদি হয় 25% তাহলে বিক্রয় মূল্যের উপর 20%। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 1,60,000, যার 20% হচ্ছে 32,000। তাহলে কিন্তু আমরা খুব সহজেই অ্যান্সার পেয়ে যাচ্ছি 1,28,000 টাকা। ওকে, তাহলে এখানে কিন্তু আমাদের অ্যান্সার হবে 1,28,000 টাকা। আমরা কিন্তু তাই এখানে করার চেষ্টা করেছি। বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস হচ্ছে বিক্রয় মাইনাস মুনাফা, তাহলে 1,60,000 মাইনাস 32,000 হচ্ছে আমাদের মুনাফা। তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসতেছে 1,28,000 টাকা। আমরা আরও একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। এখানটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার কাছে জানতে চাওয়া হয়েছে কি, অ্যাকচুয়ালি আমার কাছে জানতে চাওয়া হয়েছে সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে কিন্তু সমাপনী মজুদ পণ্য আমরা কিভাবে বের করি? আমরা কিন্তু বলেছিলাম যে প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, বাট এখানটাতে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের করতে একটু সমস্যা হয়ে গিয়েছে, এটা একটু কঠিন হয়ে গিয়েছে। কিভাবে আমরা দেখার চেষ্টা করি। এখানে কিন্তু দেওয়া আছে বিক্রয় 48 লক্ষ টাকা, সেই বিক্রয় থেকে যদি আমরা মুনাফা বাদ দিতাম তাহলে কিন্তু আমার বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এখানে মুনাফা দেওয়া আছে বিক্রয়ের উপর। তাহলে বিক্রয়ের উপর মুনাফা দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারতেছি। বিক্রয় হচ্ছে 48 লক্ষ টাকা মাইনাস মুনাফা হচ্ছে 25%। 48 লক্ষ টাকার 25% হচ্ছে 12 লক্ষ টাকা। তাহলে কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয় চলে আসতেছে
36 লক্ষ টাকা, এটা কিন্তু আমাদের বের করে নিতে হচ্ছে। এই 36 লক্ষ টাকা কিন্তু আমরা টেনে ধরে এইখানটাতে বসায় দিছি। ওকে, আমরা কিন্তু এইখানটাতে বসায় দেওয়ার ট্রাই করছি, এইখানটাতে 36 লক্ষ টাকা বসায় দিছি। তারপরে কিন্তু আমাদের সমাপনী মজুত পণ্য বের হয়ে যাচ্ছে। আমরা প্রারম্ভিক মজুত পণ্য, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, প্রারম্ভিক মজুত পণ্য আর হচ্ছে কৃত পণ্যের ব্যয়, এই দুটাকে যোগ করে দিচ্ছি। যোগ করে আমার 48 লক্ষ টাকা হচ্ছে, এবং সেই 48 লক্ষ টাকা থেকে যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় একটু অন্য ওয়েতে বের করে নিলাম, মুনাফার হার পরিবর্তন করে, তখন কিন্তু আমার বিক্রিত পণ্যের ব্যয় চলে আসতেছে 36 লক্ষ টাকা। তাহলে এখান থেকে যদি আমি সমাপনী মজুত পণ্য বের করতে চাই, তাহলে প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাচ্ছে 9 লক্ষ টাকা। এইভাবেই কিন্তু আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করব। আমরা এখন পুরো ক্লাসটা একটু সামারি করার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি পুরোটা ক্লাসে আমরা কি কি শিখতে পেরেছি বা কি কি কঠিন জিনিসগুলো নিয়ে আমরা ডিল করা শিখেছি। আমরা প্রথমেই কিন্তু খুব সহজে জানতে পেরেছি যে বিক্রয় কিভাবে করা হয়ে থাকে। আমরা কিন্তু প্রথমেই জানতে পেরেছি যে এখানে আমাদেরকে বিক্রয়ের পরিমাণ কিভাবে বের করা হয়ে থাকে। ওকে, আমরা কিন্তু এখানটাতে বিক্রয়ের পরিমাণ বের করতে পারি। আমরা ধরে নিই যে খরচ হয়েছিল 10 টাকা এবং সেই খরচের সাথে আমি 2 টাকা লাভ করতে চাই, তাহলে আমার বিক্রয় করতে হচ্ছে 12 টাকায়। তাহলে কিন্তু আমরা সহজে সাম আপ করেছিলাম যে খরচ মানে কস্ট অফ গুডস সোল্ড COGS প্লাস এটার সাথে যদি আমি প্রফিট বা লাভ রাখি, তাহলে কিন্তু আমার বের হয়ে যাচ্ছে সেলস ভ্যালুটা। ওকে, তাহলে COGS প্লাস প্রফিট সমান সমান সেলস, এই ইকুয়েশনটাই কিন্তু আমরা এখানে লিখেছি। বিক্রিত পণ্যের ব্যয় প্লাস প্রফিট বা মুনাফা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি বিক্রয়ের পরিমাণ, এটা আমরা শিখেছি। আমরা জানি যে একটা ইকুয়েশন থেকে আমরা অনেকগুলো ইকুয়েশন ডিরাইভ করতে পারি। এখন আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে বিক্রিত পণ্যের ব্যয়টা কিভাবে বের করব। আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় বের করতে যাই, তাহলে মুনাফাটা কিন্তু সমান সমানের ওই পাশে চলে যেয়ে বিক্রয় থেকে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমরা সেই জিনিসটাই ডিরাইভ করে দিয়েছিলাম যে বিক্রিত পণ্যের ব্যয় যদি আমার কাছে জানতে চাওয়া হয় বা বের করতে বলা হয়, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বিক্রয় থেকে মুনাফাটাকে বাদ দিয়ে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করে ফেলতে পারি। আবার একইভাবে এই সূত্রটা থেকে যদি আমাকে বলা হয় যে মুনাফার পরিমাণ কত বের করো, তাহলে কিন্তু আমরা এরকম করে দিচ্ছি, বিক্রিত পণ্যের ব্যয়টাকে এবার আমরা ডান পাশে পাঠিয়ে দিচ্ছি, সেটা বিক্রয় থেকে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু মুনাফা কিভাবে বের করব, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এই সহজ জিনিসগুলো কিন্তু আমরা প্রথমেই জানতে পেরেছিলাম আমাদের ক্লাসে। তারপরে আমরা একটা কোয়েশ্চেন দেখেছিলাম। আমরা বলেছিলাম যে কোয়েশ্চেনের শুরুতেই কিন্তু আমরা দেখার চেষ্টা করব কোয়েশ্চেনের শেষে কি জানতে চেয়েছে। আমরা বলছি এখানে বিক্রিত পণ্যের ব্যয় জানতে চেয়েছে, তাহলে এখানে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করব, 3টা সূত্র এখানে দেওয়া আছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই যে বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান বিক্রয় মাইনাস মুনাফা। তাহলে এখানে কিন্তু বিক্রয়ের ইনফরমেশনটা দেওয়া আছে 10 লক্ষ টাকা। আমার কাছে এছাড়াও আরও অনেক ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু আমার অত ইনফরমেশনের দরকার নেই। আমি খুঁজবো মুনাফা কত। এখানে কিন্তু মুনাফার হার দেওয়া আছে 30%। তাহলে আমরা কিন্তু খুব সহজেই বলে ফেলতে পারতাম যে এখানে 10 লক্ষ টাকা হচ্ছে বিক্রয়, 10 লক্ষ টাকা হচ্ছে বিক্রয় মাইনাস মুনাফা 30%। তাহলে কিসের 30%? আমরা বলবো 10 লক্ষ টাকার 30%। ওকে, 10 লক্ষ টাকার 30%। ফাইন। এখন এইটার উপর যদি আমরা 30% করার চেষ্টা করি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা জানি যে 10 লক্ষ টাকার 30% হচ্ছে 3 লক্ষ টাকা। তাহলে কিন্তু আবার চলে আসতেছে বিক্রিত পণ্যের ব্যয় 7 লক্ষ টাকা। এই ধরনের প্রবলেম আসছে যদি আমরা কিন্তু এখানে জেনেছিলাম অ্যান্সার হবে আমাদের 7 লক্ষ টাকা। এই ধরনের প্রবলেম যদি আমাদের কাছে এসে থাকে, তাহলে কিন্তু অনেক ইনফরমেশন আমাকে জানার দরকার নেই। আমরা কিন্তু খুব সহজেই কিছু অল্প ইনফরমেশন ব্যবহার করে প্রশ্নের উত্তর বের করে ফেলতে পারি। আমরা কিন্তু পুরো প্রশ্নের সবগুলো ইনফরমেশন নেওয়ার কোনো দরকার নাই এবং বদার্ড হওয়ারও দরকার নেই। আমরা কিন্তু প্রথমেই দেখব যে আমার কোশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে,
একদম শেষের দিকে এসে আমরা কিন্তু দেখব যে আমাদের কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে বিক্রিত পণ্যের ব্যয় কত। তখন কিন্তু আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য যে রিলেভেন্ট ইনফরমেশনগুলো আমাদের দরকার সেগুলো নিয়েই আমরা ডিল করব। পরবর্তীতে আমরা শিখলাম কিভাবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে হয়। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দুইভাবে বের করা যেতে পারে। যদি আমার কোশ্চেনের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য এবং কৃত পণ্যের ব্যয় এই দুটো ইনফরমেশন স্পষ্টভাবে দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা প্রারম্ভিক মজুত পণ্য প্লাস কৃত পণ্যের ব্যয় এই দুটোকে যোগ করে দিব। বাট এই প্রারম্ভিক মজুত পণ্য এবং কৃত পণ্যের ব্যয় এই ইনফরমেশন যদি আমাদের কাছে দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে আমরা বিক্রিত পণ্যের ব্যয় খুঁজে বের করার চেষ্টা করব কোয়েশ্চেনের মধ্যে। বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুত পণ্য দেওয়া থাকে, তাহলে আমরা এই দুটোকে যোগ করে দিলেও বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের হয়ে যাবে। তার মানে এইখানে একটা ছোট্ট সামারি হচ্ছে যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আমরা দুইভাবে বের করতে পারি। তারপরে আমরা দেখলাম বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় রিলেটেড কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। এখানে এই কোয়েশ্চেনগুলো খুবই সহজ তুলনামূলকভাবে। এখানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আমরা জেনে এসেছি যে সমাপনী মজুত পণ্য আর বিক্রিত পণ্যের খরচ বা ব্যয় যদি যোগ করি তাহলে কিন্তু আমার বের হয়ে যাচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত। তাহলে এখানে আছে হচ্ছে যে সমাপনী মজুত পণ্য 15,000 টাকা এবং আমার কাছে দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয় 25,000 টাকা। এই দুটোকে যদি যোগ করি খুব সহজেই কিন্তু আমরা মনে মনে বলতে পারছি যে আমার অ্যান্সার হবে 40,000 টাকা। তাই আমরা দেখেছি এখানে। আমরা পরবর্তীতে আরও কিছু কোয়েশ্চেন দেখেছিলাম এখানটাতে। সেই কোয়েশ্চেনগুলো হচ্ছে এখানেও বিক্রয়যোগ্য পণ্যের খরচ কত জানতে চাওয়া হয়েছিল। আমরা কিন্তু খুব সহজেই সমাপনী মজুত পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয় যোগ করে এখানে 800 প্লাস হচ্ছে 4,000, তার মানে আমার অ্যান্সার হবে 4,800। আমরা কিন্তু এইভাবে যদি কোয়েশ্চেন সলভ করতে পারি তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু এই অ্যান্সার বের করে ফেলতে পারি, যেটা কিনা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আমাদের জন্য অনেক বড় এক অ্যাডভান্টেজ হয়ে যাবে। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করব। একটু আগে আমরা দেখলাম বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কিভাবে বের করা যেতে পারে। এখানে আমরা দেখার চেষ্টা করছি যে বিক্রিত পণ্যের ব্যয় বের করা যায় কিভাবে। এখানটাতে কিন্তু বলা হচ্ছে যে 3টা ইনফরমেশন যদি দেওয়া থাকে তাহলে কিন্তু চতুর্থ ইনফরমেশন আমরা খুব সহজেই বের করতে পারি। যদি এখানে বের করতে বলা হয়েছে যে বিক্রিত পণ্যের ব্যয় কত, ওকে, বিক্রিত পণ্যের ব্যয় কত, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যেহেতু বের করতে বলা হয়েছে, বাকি 3টা ইনফরমেশন দেওয়া থাকবে। তখন আমরা কি করব, বাম পাশের মানে বিপরীত পাশের এইটা যদি জানতে চাই তাহলে এটার বিপরীত পাশের দুটোকে আমরা যোগ করে দিব এবং সেম পাশের এটাকে বিয়োগ করে দিব। তাহলে 1,000 যোগ 5,000 হচ্ছে 6,000। এই 6,000 থেকে যদি সেম পাশের এই 500 টাকা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারছি এখানে অ্যান্সার হবে 5,500। এভাবেই কিন্তু আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করা শিখেছি। তারপরে আমরা বিক্রিত পণ্যের ব্যয় থেকে কিছু কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করেছি। এখানে কিন্তু জানতে চাওয়া হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় কত। আমরা কিন্তু খুব সহজেই এখানে বের করে ফেলতে পারছি বিক্রিত পণ্যের ব্যয় কত। 60,000 টাকা হচ্ছে প্রারম্ভিক মজুদ, তারপর হচ্ছে এখানে 60,000 টাকা প্রারম্ভিক মজুদ দেওয়া আছে। তারপর কিন্তু কৃত পণ্যের ব্যয়ও দেওয়া আছে 2,40,000। তাহলে এখানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের হচ্ছে 3 লক্ষ। এখানে সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে 72,000। আমরা কিন্তু বলেছিলাম যে যদি যেই কোয়েশ্চেনটা জানতে চাওয়া হবে বা যেই পোর্শনটা আমাদের কাছে জানতে চাওয়া হবে তার বিপরীত পাশের দুটোকে আমরা যোগ করে দিব এবং সমপাশেরটাকে বিয়োগ করে দিব। তাহলে এখানে হচ্ছে 3 লক্ষ টাকা, তার থেকে যদি আমরা 72,000 টাকা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজেই আমার বিক্রিত পণ্যের ব্যয় চলে আসতেছে এটা 2,28,000 টাকা। এইভাবে আমরা খুব সহজেই বিক্রিত পণ্যের ব্যয় বের করে ফেলতে পারি। যদি আমাদেরকে একটু কঠিন প্রবলেম দিয়ে দেয়, সবগুলো ইনফরমেশন দেওয়া আছে, বাকি সব ইনফরমেশন দেওয়া আছে, যদি আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলা হয় তাহলে কিন্তু একটু কঠিন করে দিতে পারে যে কৃত পণ্যের ব্যয়টা দেওয়া নাই, এটা আমরা জানতাম না, এটা আমরা কিন্তু বের করে নিয়েছি। এখানে কিন্তু বলে দেওয়া আছে যে ক্রয় 64,000 টাকা
পরিবহন 2000 টাকা। সেই ক্ষেত্রে আমরা কিন্তু কৃত পণ্যের ব্যয় ডিরেক্ট দেওয়া নাই, তাহলে কৃত পণ্যের ব্যয়টা আমরা কষ্ট করে বের করে নেব। এখানে আমরা বলেছিলাম ক্রয় মাইনাস ফেরত বা বাট্টা ইজ ইকুয়াল টু বের হবে নিট ক্রয়, তার সাথে যদি আন্তঃপরিবহন এবং প্রত্যক্ষ খরচ যোগ করে দিই তাহলে কিন্তু কৃত পণ্যের ব্যয় বের হবে। এই অঙ্কটাতে ক্রয় দেওয়া আছে, তার থেকে ফেরত নেই, বাট্টাও নেই, তাহলে এটাকেই আমরা ধরে নিব নিট ক্রয় এবং তারপরে তার সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ করে দিব। যেমন এখানে দেওয়া আছে ক্রয় পরিবহন 2000 টাকা, তাহলে এখানে ক্রয় পরিবহন 2000 টাকা আমরা যোগ করে দিচ্ছি। তাহলে যদি 64,000 আর 2000 যোগ করে দিই এখানে হয়ে যাচ্ছে 66,000, তাহলে কিন্তু আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের হয়ে যাচ্ছে। তাহলে এইটা যদি বের করতে হয় তাহলে আমরা বিপরীত পাশের দুটোকে যোগ করলাম, 13,000 66,000 হয়ে যাচ্ছে 79,000 এবং তা থেকে সমপাশের সমাপনী মজুদ পণ্য বাদ দিয়ে দিব, তাহলেই কিন্তু আমার অ্যান্সার বের হয়ে যাবে 70,000 টাকা। এই কোয়েশ্চেনটা আবার অন্যভাবে এসেছে। এখন আমাদের কাছে একটা জটিল কোয়েশ্চেন আসতে পারে যে এই রিলেটেড একটু জটিল কোয়েশ্চেন কিভাবে আমরা সলভ করে ফেলতে পারি। আমার কাছে এখানে কিন্তু আর বিক্রিত পণ্যের ব্যয় জানতে চাওয়া হয় নাই, এখানে জানতে চাওয়া হয়েছে মুনাফা কত টাকা। আচ্ছা, প্রথমেই কিন্তু আমরা শিখে এসেছিলাম যে মুনাফা হচ্ছে বের করে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মুনাফা বের করি আমরা। তাহলে এখানে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 82,000 টাকা, আমরা কিন্তু এই 82,000 টাকাকেই ধরে এনে 82,000 টাকাকেই কিন্তু আমরা এখানে ধরে এনে বসায় দিছি। ওকে, এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিত পণ্যের ব্যয় হলেই কিন্তু আমার মুনাফার পরিমাণ চলে আসে, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় আমার এখানে দেওয়া নেই, তাহলে আমাদের একটু ঝামেলা হয়ে গেল। বিক্রিত পণ্যের ব্যয়টা আমাদের বের করে নিতে হবে। এখানে প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে, কৃত পণ্যের ব্যয় দেওয়া আছে, সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে, তাহলে খুব সহজেই কিন্তু আমরা বিপরীত পাশের দুটোকে যোগ করে প্রারম্ভিক মজুদ এবং কৃত পণ্যের ব্যয় যোগ করলাম, বের হলো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সেটা থেকে যদি আমরা সমাপনী মজুদ পণ্য বাদ দিই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি আমার বিক্রিত পণ্যের ব্যয়। এই 70,000 টাকা আমরা কিন্তু টেনে ধরে এনে এখান থেকে ধরে এনে আমরা কিন্তু এখানে বসায় দিতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই মুনাফা বের করে ফেলতে পারি এই ম্যাজিক বক্সের সাহায্যে। তাহলে খুব সহজ হয়ে গেল আমাদের জন্য এই ব্যাপারগুলো ডিল করা। তারপরে আমরা দেখলাম কিভাবে প্রারম্ভিক মজুদ পণ্য বের করা হয়। প্রারম্ভিক মজুদ পণ্য বের করার জন্য আমরা ঠিক সেম কাজটাই করব যেটা আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য করে এসেছি। এখানে কিন্তু আমরা করার চেষ্টা করব, বিক্রিত পণ্যের ব্যয় মানে প্রারম্ভিক মজুদের বিপরীত পাশের দুটোকে আমরা যোগ করে দিচ্ছি বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুদ পণ্য, তাহলে দুইটা যোগ করে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হয়ে যাচ্ছে 6,000 টাকা। এবার সমপাশেরটাকে আমরা বিয়োগ করে দিব, তাহলে 6,000 মাইনাস 5,000, তাহলে অ্যান্সার চলে আসবে আমার প্রারম্ভিক মজুদ পণ্য 1,000 টাকা। ওকে, আমরা কিন্তু এইভাবে খুব সহজেই বের করে ফেলতে পারি যে কিভাবে প্রারম্ভিক মজুদ পণ্য বের করা যেতে পারে 1,000 টাকা। তাহলে এটাই এক্স্যাক্টলি এখানে দেখানো হয়েছে। তারপরে কিন্তু আমরা কৃত পণ্যের ব্যয়ও বের করতে পারি। কৃত পণ্যের ব্যয় কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি যে বিপরীত পাশের দুটো, যেমন বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুদ পণ্য, এই দুটোকে আমরা যোগ করে দিব এবং দুটোকে আমরা যোগ করে দিয়ে সমপাশের যে প্রারম্ভিক মজুদ পণ্য আছে সেটাকে কিন্তু আমরা বিয়োগ করে দিতে পারি। তাহলে এখানে আমরা দেখার চেষ্টা করছিলাম যে এখানে আমার কাছে জানতে চাওয়া হয়েছে কৃত পণ্যের ব্যয় কত। তাহলে আমরা কি করব, খুব সহজেই আমরা বিক্রিত পণ্যের ব্যয় মানে বিপরীত পাশের দুটোকে যোগ করে দিব, বিক্রিত পণ্যের ব্যয় প্লাস সমাপনী মজুদ পণ্য এবং সমপাশের প্রারম্ভিক মজুদ পণ্যকে বিয়োগ করে দিব, তাহলে কিন্তু চলে আসতেছে 5,500 যোগ 500 6,000 টাকা। এই 6,000 থেকে যদি আমরা বিয়োগ করে দিই 1,000 টাকা তাহলে কিন্তু আমার এখানে চলে আসতেছে 5,000 টাকা। এভাবেই কিন্তু আমরা খুব সহজে প্রবলেম সলভ করে ফেলতে পারি। আমরা এখানে একটা প্রবলেম সলভ করেছিলাম, কৃত পণ্যের ব্যয় বের করতে হবে আমাদের কৃত পণ্যের ব্যয় কত টাকা। তাহলে কৃত পণ্যের ব্যয় কিন্তু আমরা খুব সহজেই এখানে বের করতে পেরেছিলাম যে
বলে দেওয়া আছে কৃত পণ্যের ব্যয় কত। আমাদের কিন্তু বিপরীত পাশের দুটো ইনফরমেশন দেওয়া আছে। বিকৃত পণ্যের ব্যয় কোয়েশ্চেনে দেওয়া আছে ৩,৪০০ টাকা এবং সমাপনী মজুত পণ্য দেওয়া আছে ৭০০ টাকা। এই দুটোকে আমরা যোগ করে আমরা কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে ৪০০ টাকা, এটাকে বিয়োগ করে দিয়েছিলাম। তাহলে কিন্তু আমার কাঙ্ক্ষিত যে অ্যান্সার ৩,৭০০ টাকা সেটা চলে এসেছিল। তাহলে এইভাবে আমরা সমাপনী মজুত পণ্য বের করে ফেলতে পারি। সমাপনী মজুত পণ্য বের করার জন্য আমরা সেম ফর্মুলা ফলো করব। বিপরীত পাশের দুটো প্রারম্ভিক মজুত পণ্য প্লাস কৃত পণ্যের ব্যয়, আমরা এই দুটো যোগ করব, বের হয়ে যাবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ৬,০০০ টাকা। সেটা থেকে সমপাশের এই বিকৃত পণ্যের ব্যয় ৫,৫০০ টাকা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু খুব সহজেই আমাদের অ্যান্সার চলে আসতেছে ৫০০ টাকা। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা এই ধরনের প্রবলেমগুলোকে খুব সহজেই ডিল করতে পারি। তারপরে আমরা আমাদের ক্লাসের যে সেকেন্ড ফেজে আলোচনা করেছিলাম মুনাফার হার সংক্রান্ত আলোচনা, সেই আলোচনাগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। আমরা কিন্তু বলেছিলাম যে কখনোই ক্রয়ের উপর লাভ আর বিক্রয়ের উপর লাভ সেম জিনিস না। সেই হিসাবে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম এখানে, যে ধরে নেই আমি একটা পণ্য ক্রয় করেছি ৮০ টাকা দিয়ে এবং সেই পণ্যটা বিক্রি করেছি ১০০ টাকা দিয়ে। তাহলে এটা হচ্ছে আমার ক্রয়, ওকে, এটা হচ্ছে আমার বিক্রয়। তাহলে এইখানটাতে আমার লাভ বা মুনাফা হচ্ছে কত টাকা, আমরা কিন্তু খুব সহজেই বলে দিতে পারি লাভ বা মুনাফা হচ্ছে ২০ টাকা। এখন আমি বলেছিলাম যে যদি বলি ক্রয়ের উপর লাভ, তাহলে ক্রয়টা হচ্ছে নিচে ৮০ এবং লাভ হচ্ছে ২০। এটাকে যদি পার্সেন্টেজ করি ১০০ দিয়ে গুণ দেই, তাহলে কিন্তু আমরা পাচ্ছি ২৫%। এবং যদি বলি বিক্রয়ের উপর লাভ, তাহলে বিক্রয় হচ্ছে ১০০ এবং লাভ হচ্ছে ২০। এটাকে যদি আমরা পার্সেন্টেজ ১০০ দিয়ে গুণ দিই, তাহলে কিন্তু আসতেছে ২০%। তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি যে ক্রয়ের উপর লাভ এই ২৫% আর বিক্রয়ের উপর লাভ ২০% সেম জিনিস না। সেম জিনিস হলে তো দুইটাই সেম পার্সেন্টেজ হতো। তাহলে আমরা প্রথম কনক্লুশন করেছিলাম যে ক্রয়ের উপর লাভ এবং বিক্রয়ের উপর লাভ একই জিনিস না। এখন আমরা যদি এই ক্রয় মূল্য ৮০ টাকা এটা গুণ দেই ক্রয় মূল্যের উপর মুনাফার হার যেটা ছিল এখানে ২৫%, এই ২৫% যদি আমরা গুণ দেই, এই ২৫% গুণ দিয়ে কিন্তু আমরা পাবো এখানে ২০ টাকা। এবং যদি বলি বিক্রয় মূল্যের উপর লাভ, বিক্রয় মূল্য ছিল ১০০ টাকা, এটার সাথে যদি গুণ দিই, তাহলে এখানে গুণ দিতে হবে এই ২০%কে। তাহলে এই ২০%কে যদি গুণ দিই আমরা, তাহলে ২০% গুণ দিলে কিন্তু আসবে ২০ টাকা। তার মানে প্রথম কনক্লুশন হচ্ছে ক্রয় মূল্যের উপর লাভ আর বিক্রয় মূল্যের উপর লাভ একই কথা না। আমরা তারপরে দেখলাম যে ক্রয় মূল্যটাকে গুণ দিতে হবে ক্রয় মূল্যের উপর লাভ দিয়ে এবং বিক্রয় মূল্যটাকে গুণ দিতে হবে বিক্রয় মূল্যের উপর লাভ দিয়ে। তাহলে আমরা কিন্তু সেম রেজাল্টটা পাবো, ২০ টাকা লাভ এবং ২০ টাকা লাভ। ক্রয় মূল্যকে কিন্তু বিক্রয় মূল্যের উপর লাভ দিয়ে গুণ দেওয়া যাবে না। তাহলে ক্রয় মূল্য হচ্ছে এখানে ৮০ টাকা, এটাকে যদি বিক্রয় মূল্যের উপর লাভ মানে ২০% দিয়ে গুণ দিই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে ১৬ টাকা। এখন কিন্তু আর ২০ টাকা লাভ রইল না। আবার বিক্রয় মূল্য হচ্ছে ১০০ টাকা, এটাকে যদি ক্রয় মূল্যের উপর লাভের হার গুণ দিই, আমরা যদি ক্রয় মূল্যের উপর লাভের হার দিয়ে গুণ দিই, তাহলে হচ্ছে আমাদের ক্রয় মূল্যের উপর লাভের হার ছিল ২৫%, তখন কিন্তু আমরা এখানে যদি ২৫% দিয়ে গুণ দিই, তখন কিন্তু ২৫ টাকা চলে আসতেছে, ২০ টাকা রইল না। তাহলে আমরা বলবো ক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্যের লাভের হার গুণ দেওয়া যাবে না এবং বিক্রয় মূল্যের উপর ক্রয় মূল্যের লাভের হার দিয়ে গুণ দেওয়া যাবে না। এই দুইটা কাজ আমরা করতে পারবো না। তাহলে আমরা তিনটা জিনিস সাম আপ করেছিলাম এখান থেকে। প্রথমে বলেছিলাম ক্রয় মূল্যের উপর লাভ আর বিক্রয় মূল্যের উপর লাভ সেম কথা না। দ্বিতীয়বার বলেছিলাম ক্রয় মূল্যের সাথে গুণ দিতে হবে ক্রয় মূল্যের উপর লাভ এবং বিক্রয় মূল্যের সাথে গুণ দিতে হবে বিক্রয় মূল্যের উপর লাভের হার। তারপরে আমরা বলেছিলাম যে ক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্যের লাভের হার গুণ দেওয়া যাবে না এবং বিক্রয় মূল্যের উপর ক্রয় মূল্যের উপর লাভের হার গুণ দেওয়া যাবে না। তাহলে কিন্তু খুব সহজ হয়ে গেল। ক্রয় মূল্যের সাথে গুণ দিতে হবে ক্রয় মূল্যের উপর লাভের হার
বিক্রয় মূল্যের সাথে গুণ দিতে হবে বিক্রয় মূল্যের উপর লাভের হার, তাহলেই আমরা সঠিক লাভের পরিমাণ জানতে পারবো। তাহলে এই নিয়ে একটা প্রবলেমও আমরা এখানে দেখেছিলাম, যেখানে বলা হয়েছিল কোয়েশ্চেনে দেওয়া আছে ক্রয় মূল্য, বাট লাভের হার দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর। এখন এটা অ্যাপ্লাই করা যাবে না। তাহলে আমাদের ক্রয় মূল্য, এটা হচ্ছে 30,000 টাকা ক্রয় মূল্য, ওকে, এটার সাথে গুণ দিতে হবে ক্রয় মূল্যের উপর লাভের হার। ওকে, ক্রয় মূল্যের উপর লাভ। ওকে, ক্রয় মূল্যের উপর লাভ গুণ দিতে হবে। তাহলে এই ক্রয় মূল্যের উপর লাভ কিন্তু আমরা জানি না কত টাকা, সেটা আমরা বের করব। এখন এই অঙ্কটাতে বলা হয়েছে যে এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর মুনাফা 100 ধরতে হবে। কারণ কি, মুনাফার হার দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর। এটার জন্য আমরা প্রথমে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বা বিক্রয় মূল্য ধরবো 100 টাকা, মুনাফা দেওয়া আছে 20%, যে এর জন্য 20 টাকা, তাহলে ক্রয় মূল্য আসে 80 টাকা। এখন আমরা ঐকিক নিয়মে বের করব সেটা ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট। তাহলে বলছি ক্রয় মূল্য যদি হয় 80 টাকা, মুনাফা হয় 20 টাকা। এবার আমরা ঐকিক নিয়মে ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে কি হবে, সেটা উপরে 20 এবং নিচে 80 করে আমরা 100 দিয়ে গুণ দিয়ে 25% বের করে ফেলছি। তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারছি যে বিক্রয় মূল্যের উপর এই যে 20% লাভের হার, এটা কিন্তু ক্রয় মূল্যের উপর 25% হয়ে গেল। এখন আমরা কি করব, 30,000 টাকাকে, এখন আমরা 30,000 টাকাকে কিন্তু 20% দিয়ে গুণ দিব না, আমরা 30,000 টাকাকে গুণ দিব 25% দিয়ে। তাহলে কিন্তু আমার লাভ চলে আসতেছে আমার লাভের পরিমাণ আসতেছে 7,500। তাহলে আমার 7,500 হচ্ছে লাভ। তারপরে আমার কাছে যা জানতে চাই আমরা এখানে কিন্তু খুব সহজেই বের করতে পারবো। আমাদের ক্রয় মূল্য 30,000, লাভ হচ্ছে 7,500, তাহলে দুইটাকে যোগ করে আমার বিক্রয় মূল্য আসতেছে 37,500। ওকে, আমরা পরবর্তীতে এখানে কিছু আপনাদের সুবিধার জন্য আমরা কিছু একটা চার্ট দিয়ে দিয়েছি, যেখানে বলে দেওয়া আছে যে 20% ক্রয় মূল্যের উপর লাভ হলে সেটা বিক্রয় মূল্যের উপর হবে 16.67%। এটা আমাদের দরকার হবে না, যেহেতু ক্যালকুলেটর নাই, খুব বেশি একটা এটা কোয়েশ্চেনে আসবে না। আমাদের এরকম আসতে পারে, দেওয়া আছে ক্রয় মূল্য বাট লাভ দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর 20%, তাহলে আমরা সহজেই জানতে পারি সেটা ক্রয় মূল্যের উপর হবে 25%। আবার দেওয়া আছে বিক্রয় মূল্য কিন্তু লাভের হার দেওয়া আছে ক্রয় মূল্যের উপর 33.33%, তাহলে এইটা বিক্রয় মূল্যের উপর কনভার্ট করে আমরা বলবো 25%। আবার দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর 33.33%, কিন্তু দেওয়া আছে ক্রয় মূল্য, তাহলে আমরা বলবো ক্রয় মূল্যের উপর 50%। এই পার্সেন্টেজগুলা সুবিধার জন্য আমরা দিয়ে দিয়েছি, যাতে করে আমরা খুব সহজেই এই ধরনের প্রবলেম সলভ করতে পারি। আমরা কিন্তু কনভার্ট করার ব্যাপারটাও খুব সহজে এখান থেকে শিখতে পারি। ধরে নেই আমরা বিক্রয় মূল্যের উপর দেওয়া আছে লাভের হার 50%। যেহেতু বিক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া আছে 50%, তাহলে আমরা বিক্রয়কে ধরবো 100 টাকা এবং লাভ হচ্ছে 50 টাকা। তাহলে আমার ক্রয় বা COGS হচ্ছে 50 টাকা। তাহলে আমরা এখন বলবো ক্রয় মূল্য যদি হয় 50 টাকা, তাহলে লাভ হয় 50 টাকা। ক্রয় মূল্য যদি হয় 1 টাকা, তাহলে লাভ হয় নিচে 50 থাকবে, উপরেও 50 থাকবে। ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে কিন্তু আমরা এটা খুব সহজেই বের করে ফেলতে পারি, নিচে 50 উপরে 50 ইন্টু 100। তাহলে কিন্তু এখানে আমরা বলতে পারি 50-এ কাটাকাটি করলে হয় 1, আর 1 ইন্টু 100 হচ্ছে 100%। আমরা কিন্তু খুব সহজেই এই ধরনের প্রবলেমগুলো বের করে ফেলতে পারছি। আবার ধরি
বিক্রয় মূল্যের উপর দেওয়া আছে 25%। আচ্ছা, যদি 25% দেওয়া থাকে তাহলে বিক্রয় ধরলাম 25 টাকা, আমরা বিক্রয়কে ধরবো 25 টাকা। বিক্রয় মূল্যের উপর যদি দেওয়া থাকে 25% তাহলে আমরা বিক্রয়কে ধরবো 100 টাকা। 100 টাকা বিক্রয়, 25 টাকা মুনাফা, ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা। এখন কিন্তু আমরা বলতে পারি 75 টাকা যদি হয় ক্রয়, তাহলে এখানে লাভ হয় 25 টাকা। 1 টাকা যদি হয় ক্রয়, তাহলে নিচে থাকে 75 টাকা, উপরে হচ্ছে 25 টাকা। যদি 100 টাকা হয় তাহলে আমরা কিভাবে বের করে ফেলতে পারি, নিচে 75 উপরে 25 ইন্টু 100। তাহলে কিন্তু এটা কাটাকাটি করলে নিচে হয় 3, উপরে কিন্তু 1 হয়। তাহলে এইটাকে যদি করি তাহলে 3 ভাগের 1 ভাগকে আমরা কিন্তু বলতে পারি 33.33%। তার মানে আমরা কিন্তু প্রমাণ করে দেখালাম বিক্রয় মূল্যের উপর যদি হয় 25%, ক্রয় মূল্যের উপর হবে 33.33%। আবার আমরা প্রমাণ করে দেখেছি যে বিক্রয় মূল্যের উপর যদি হয় 50%, তাহলে ক্রয় মূল্যের উপর হবে 100%। তাহলে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারি। আমরা এখানে কিন্তু একটা কোয়েশ্চেন দেখেছিলাম, এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি যে কিভাবে আমরা অ্যান্সার বের করব। এখানটাতে কিন্তু দেওয়া আছে, আমাকে জানতে চেয়েছে আমার কাছে যে অ্যাকচুয়ালি এখানে বিক্রিত পণ্যের ব্যয় কত। ওকে, তাহলে আমরা কিন্তু প্রথমেই শিখে এসেছিলাম যে বিক্রিত পণ্যের ব্যয় বা সিওজিএস সমান সমান কিন্তু বিক্রয় মাইনাস লাভ, ওকে, মাইনাস মুনাফা। ওকে, এখানে বিক্রয়ের পরিমাণ কিন্তু দেওয়া আছে কত টাকা, বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 1,60,000 টাকা মাইনাস মুনাফা। এখন মুনাফা দেওয়া আছে ক্রয় মূল্যের উপর, এখানে ক্রয় মূল্যের উপর মুনাফা দেওয়া আছে, ক্রয় মূল্যের উপর মুনাফা দেওয়া আছে 25%। ওকে, তাহলে আমরা কিন্তু একটু আগে দেখে এসেছি ক্রয় মূল্যের উপর যদি হয় 25% মুনাফা, তাহলে সেটা বিক্রয় মূল্যের উপর হবে 20%। ওকে, তাহলে 1,60,000 টাকার 20% হচ্ছে 32,000 টাকা। আমরা কিন্তু পার্সেন্টেজগুলো এভাবেও ক্যালকুলেট করতে পারি যে 1,60,000 টাকার যদি 10% বের করতে চাই, তাহলে কিন্তু একটা শূন্য কেটে দিলেই হয়ে যাচ্ছে 10%। এবার যদি বলা হয় 20%, তাহলে কিন্তু 10% প্লাস আবার 10%। ওকে, এই দুটোকে যোগ করে কিন্তু আমরা বলতে পারি যে 32,000 টাকা হচ্ছে আমার 20%। ওকে, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে 20%। তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু বের হয়ে যাচ্ছে খুব সহজেই 1,28,000 টাকা। এটা আমি আবারও বুঝালাম যাতে করে কারো কোনো কনফিউশন ক্রিয়েট না হয় এবং কোনো প্রকার ডাউট না থেকে থাকে। পরবর্তীতে আমরা এই উত্তরটা আমরা বের করেছিলাম খুব সহজে। এখানটাতে হচ্ছে যে আমরা আরও একটা প্রবলেম সলভ করার চেষ্টা করেছি যে কিভাবে এই ধরনের প্রবলেম সলভ করা যেতে পারে। এই প্রবলেমটাতে কিন্তু দেওয়া আছে বিক্রয় এবং মুনাফার হার দেওয়া আছে বিক্রয়ের উপর। ওকে, তাহলে এখানে জানতে চেয়েছি কি বলছে, সমাপনী মজুদ পণ্যের পরিমাণ নির্ণয় করো। তাহলে সমাপনী মজুদ কিভাবে বের করব, প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়। বাট বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু এখানে দেওয়া নেই, আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। আমরা কিন্তু জানি, একটু আগেও আমরা দেখে এসেছি যে সিওজিএস সমান সমান হচ্ছে বিক্রয় মাইনাস মুনাফা। ওকে,
ওকে, তাহলে এখানে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 48 লক্ষ মাইনাস এখানে মুনাফা কিন্তু বিক্রয়ের উপর 25% দেওয়া আছে। তাহলে 48 লক্ষ টাকার 25%, 48 লক্ষ টাকার 25% হচ্ছে এখানে কিন্তু 12 লক্ষ টাকা হয়ে যাচ্ছে। ওকে, 12 লক্ষ টাকা হচ্ছে। তাহলে কিন্তু আমরা মুনাফা 25% 12 লক্ষ টাকা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু এখানে আমার সিওজিএস থাকতেছে 36 লক্ষ টাকা। ওকে, এই যে 36 লক্ষ টাকা এটা আমরা কিন্তু বের করে নিলাম। বের করে নিয়ে এটা কিন্তু আমরা খুব সহজেই এখান থেকে ট্রান্সপ্লান্ট করে এখানে বসায় দিচ্ছি। ওকে, এবার কিন্তু আমরা খুব সহজেই উত্তর বের করে ফেলতে পারবো। প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় টোটাল আসতেছে 48 লক্ষ টাকা মাইনাস হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে সমাপনী মজুদ পণ্য 9 লক্ষ টাকা। এটাই কিন্তু আমাদের অ্যান্সার বের হয়ে গেল খুব সহজেই। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের সকল আলোচনা। আমরা কিন্তু খুব সহজেই জানলাম কিভাবে বিক্রয় বের করতে হবে, কিভাবে মুনাফা বের করতে হবে, কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। তারপরে আমরা জানলাম কিভাবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে হবে, এবং তারপরে কিন্তু আমরা জানলাম যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দুইভাবে বের করা যেতে পারে। এবং এক নাম্বার ওয়ে হচ্ছে প্রারম্ভিক মজুদের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করে দিলে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের হয়ে যাবে। এবং আরেকটা অপশন হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি আমরা সমাপনী মজুদ পণ্য যোগ করে দিই তাহলেও কিন্তু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের হয়ে যাবে। তারপরে আমরা শিখলাম কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় বের করা যায়। বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আমরা প্রারম্ভিক মজুদ পণ্য যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ পণ্য করব। তারপরে আমরা শিখলাম কিভাবে সমাপনী মজুদ পণ্য বের করা যায়। প্রারম্ভিক মজুদ পণ্য কৃত পণ্যের ব্যয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় করলে সমাপনী মজুদ পণ্য বের হয়ে যাচ্ছে। এবং তারপরে আমরা দেখলাম কিভাবে প্রারম্ভিক মজুদ পণ্য বের করা যায়। বিক্রিত পণ্যের ব্যয় প্লাস সমাপনী মজুদ পণ্য মাইনাস কৃত পণ্যের ব্যয় বের করে দিলে আমাদের কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য বের হয়ে যাচ্ছে। এবং তারপরে আমরা দেখলাম কিভাবে কৃত পণ্যের ব্যয় বের করা যায়, সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় প্লাস সমাপনী মজুদ পণ্য মাইনাস প্রারম্ভিক মজুদ করলেই কিন্তু আমাদের কৃত পণ্যের ব্যয় বের হয়ে যাচ্ছে। তার মানে আমরা চারটা জিনিস খুব সহজেই কোনো প্রকার সূত্র মুখস্থ করা ছাড়া ওই ম্যাজিক বক্সের মাধ্যমে খুব সহজেই বের করে ফেলতে পারছি। এবং তারপরে আমরা দেখলাম যে কোনো প্রকার যদি কোয়েশ্চেন বা প্রবলেম অ্যারাইজ হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে খুব সহজেই এই বক্সের মাধ্যমে পরবর্তীতে প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারি। তারপরে আমরা জানলাম যে মুনাফার হার, ক্রয় মূল্যের উপর মুনাফার হারকে আমরা মার্কআপ বলবো এবং বিক্রয় মূল্যের উপর মুনাফার হারকে মার্জিন বলবো। ক্রয় মূল্যের উপর মুনাফার হার আর বিক্রয় মূল্যের উপর মুনাফার হার দুটো এক জিনিস না, ডিফারেন্ট জিনিস। তারপরে আমরা শিখলাম যে ক্রয় মূল্যের সাথে গুণ করতে হবে মার্কআপ বা ক্রয় মূল্যের মুনাফার হার, বিক্রয় মূল্যের উপর গুণ করতে হবে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বা মার্জিন। তাহলে ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বা মার্জিন গুণ করা যাবে না, এবং বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যের উপর মুনাফার হার বা মার্কআপ গুণ করা যাবে না। তাহলে এইভাবে আমরা মুনাফা বের করে ফেলতে পারি। এই ছিল আজকের ক্লাসের সকল আলোচনা। আশা করি এই ক্লাসের সাথে অ্যাড করা এমসিকিউগুলো সলভ করলে তোমরা খুব সহজেই সকল প্রশ্নের সহজ সমাধান করতে পারবে। তাহলে তোমাদের সকলের সুস্থতা কামনায় এখানেই আজকের ক্লাসের সমাপ্তি।